হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য আমরা রায় মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করা শুরু করে দিয়েছি। মডেল কোশ্চেন পেপার 7 এর সলিউশন চলছে। আজকের ক্লাস হলে মডেল কোশ্চেন পেপার 7 কমপ্লিট হবে। টোটাল 25টা মডেল কোশ্চেন পেপার আছে। 25টা মডেল কোশ্চেন পেপারে আমরা সলভ করব। 25টা মডেল কোশ্চেন পেপার আছে, সেগুলো সম্পূর্ণ সলিউশন করব। তো আজকের ক্লাস হলে মডেল কোশ্চেন পেপার 7 কমপ্লিট হবে। এরপরে মডেল কোশ্চেন পেপার 8 থেকে শুরু করব। 14 দাগ থেকে শুরু করবো। দেখো, এর আগের ক্লাসে 13 দাগ পর্যন্ত হয়েছিল। 14 দাগের কি প্রবলেম আছে দেখো। পরিমিতির প্রবলেম আছে 14 দাগে। একটি আয়তঘনের 3টি ভিন্ন তলের কর্ণের দৈর্ঘ্য 39 সেমি, 40 সেমি ও 41 সেমি। আয়তঘনটির মূল কর্ণের দৈর্ঘ্য। আয়তঘনের তো 6টা তল থাকে, ওপর নিচ তল একই রকম থাকে, দু সাইডের তল একই রকম, এই দু সাইডের তল একই রকম। তাহলে এই তার মধ্যে দুটো করে তল একই রকম হয়। তাহলে আয়তঘনের 3টি তলের কর্ণের দৈর্ঘ্য, আয়তঘনের 3টি তলের কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 39 সেমি, 40 সেমি এবং 41 সেমি। আচ্ছা, এইগুলো আমরা ধরে নেব। আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা XYZ। ধরি আয়তঘনের দৈর্ঘ্য x সেমি, প্রস্থ y সেমি এবং উচ্চতা z সেমি। এইটা আমরা ধরে নিচ্ছি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ মিলে একদিকে কর্ণ হবে, দৈর্ঘ্য প্রস্থ যেদিকে সেই তলা একটা কর্ণ, দৈর্ঘ্য উচ্চতা যেদিকে সেই তলা একটা কর্ণ, এইরকম হবে। তাহলে অতএব রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা ধরে নিচ্ছি 3টি একটা, এটা 39 ধরছি। অতএব এই স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 39 স্কোয়ার। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হবে? 981 1 হাতে থাকে 8, 3 9 27, 27 গুণে 54, 54 আর 8 62, 2 হাতে থাকে 6, 981 1 হাতে থাকে 8, 3 9 27, 27 গুণে 54 8 62, 2 হাতে থাকে 6, 3 থেকে 9 6 15। এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আচ্ছা, আবার একটা হয়ে যাবে রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার দিয়ে একটা হয়ে যাবে। এটা আমরা 40ই ধরে নিচ্ছি। তাহলে এইটা স্কোয়ার করলে রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর স্কোয়ার করলে এটা 40 স্কোয়ার হয়ে যাচ্ছে, 40 স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 1600 হয়ে যাচ্ছে। এটা 2 নম্বর সমীকরণ। আচ্ছা, আবার হয়ে যাবে রুট ওভার অফ এই এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 41 হয়ে যাচ্ছে। অতএব রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার করলে 41 স্কোয়ার। অতএব এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 41 স্কোয়ার কত হচ্ছে? 1 1 1, 4 1 4, 4 দুগুণে 8, 4 1 4, 4 দুগুণে 8 আর 4 4 16। এটা 3 নাম্বার দিচ্ছি আমরা, ঠিক আছে? এবার দেখো, এক প্লাস 2 প্লাস 3 করে পাই, কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই যে 1 2 3 যোগ করছি, প্রত্যেকটার বাঁ দিকের মানগুলো বাঁ দিকে যোগ করলাম, ডান দিকের মানগুলো ডান দিকে যোগ করবো। এইটা হয়ে যাচ্ছে 1521 প্লাস 1600 প্লাস 1681। তাহলে এটা এখানে হয়ে যাচ্ছে, দেখো দুটো এক্স স্কোয়ার আছে, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 আর 1 2, 8 আর 2 10 এর 0 হাতে থাকে 1, 8 আর 2 10 এর 0 হাতে থাকে 1, 6 আর 6 12, 12 আর 5 17, 17 আর 1 18 8 হাতে থাকে 1, 1 2 3 4। বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 8 2, এইটা বাই 2। এবার দেখো তাহলে এখানটা কত হবে? এটা এই দিকটা হয়ে যাচ্ছে, তারপর সিম্পলিফাই করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু, ভাগ করলে
2 দুগুণে 4, 4 দুগুণে 8, 0 1, 2401 হচ্ছে। তাহলে এই উভয় দিকে যদি রুট ওভার করি, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2401, 2401 হচ্ছে। ইজ ইকুয়াল টু কত হবে এটা? 2401 রুট ওভার অফ, এটা করলে 3 3 9 হয়ে যাচ্ছে 30 30 40, 40 স্কোয়ার করলে 1600, এটা 6 6 36, আচ্ছা 59 59 59 হতে চাইছে, কারণ 50 59 নয়, 50 স্কোয়ার করলে 5 5 25, 2500, তার আগে 49 হবে। এটা হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 49 ইজ ইকুয়াল টু 49 হয়ে যাবে, কারণ 9 9 81 1 আসছে, আর 50 স্কোয়ার করলে 5 5 25, 2500, তার আগের স্টেপে যেহেতু এটা বর্গমূল করা যাবে, কারণ কর্ণের দৈর্ঘ্য তো এই মানই আসবে, তাহলে এটা স্কোয়ার করে দেখবে এক্সাক্ট এইটাই হবে। তাহলে মূল আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে রুট ওভার অফ এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তার মানে এইটাই হচ্ছে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সূত্র, এই যে 49। স্টেটমেন্টটা তোমরা লিখবে যে অতএব আয়তঘনকের মূল আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য 49 সেমি। ঠিক আছে, মূল আয়তঘনকের কর্ণের এই ক্যালকুলেশনটা করতে হবে, সহজে হয়ে যাবে। নেক্সট 2 একটা। দুই একটা বলছে 13 সেমি উচ্চতা বিশিষ্ট একটি ফাঁপা ধাতব চোঙের বহিঃব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ বলা আছে। এইটা একটা ধাতব চোঙ, এরকম একটা ধাতব চোঙ আছে ফাঁপা এইরকম। এই জায়গাটা সলিড, ঠিক আছে। তাহলে এই সলিড জায়গাটার যে আয়তনটা আমরা বের করে নেবো, ঠিক আছে, সলিড জায়গাটা। এবার এইটা তার বহিঃব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ যথাক্রমে এত সেমি এত সেমি। এই চোঙটি গলিয়ে এর অর্ধেক উচ্চতা বিশিষ্ট একটা নিরেট চোঙ তৈরি করা হচ্ছে, একটা সলিড চোঙ তৈরি করা হচ্ছে। এটাকে গলিয়ে যে পদার্থ পাওয়া যাচ্ছে সেটার সাহায্যে একটা সলিড চোঙ তৈরি করা হচ্ছে। এটা সলিড চোঙ তৈরি করা হচ্ছে, এর উচ্চতা বলে দেওয়া আছে এর উচ্চতার অর্ধেক। হ্যাঁ, তাহলে এর ব্যাসার্ধ চেয়েছে সম্ভবত, নিরেট চোঙটির ব্যাসার্ধ। তাহলে এত সেমি উচ্চতা বিশিষ্ট একটি ধাতব চোঙের 13 সেমি উচ্চতা বিশিষ্ট একটি ধাতব চোঙের 13 সেমি উচ্চতা বিশিষ্ট একটি ধাতব চোঙের বহিঃব্যাসার্ধ ও অন্তর্ব্যাসার্ধ যথাক্রমে বহির্ব্যাসার্ধ, তাই তো, এটা বহির্ব্যাসার্ধ ও অন্তর্ব্যাসার্ধ যথাক্রমে, বহির্ব্যাসার্ধ ও অন্তর্ব্যাসার্ধ যথাক্রমে কি বলা আছে? যথাক্রমে 6.75 সেমি ও 5.25 সেমি, 6.75 সেমি ও 5.25 সেমি, এই জায়গাটা বলা আছে। তাহলে এই যে চোঙটার আয়তন কতটা হচ্ছে, এই চোঙের আয়তন, তাহলে এই চোঙের যে পদার্থটা পাওয়া যাচ্ছে, তাহলে চোঙের আয়তন, অতএব চোঙের যে পদার্থ 13 সেমি উচ্চতা বিশিষ্ট ধাতব চোঙের ধাতুর আয়তন কত হচ্ছে? ধাতুর আয়তন ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ। পাই এইটা বহির্ব্যাসার্ধ মাইনাস অন্তর্ব্যাসার্ধ, এইটা হয়ে যাবে, আমরা যদি এইভাবে দেখিয়ে দিই একবার, পাই এটা বহির্ব্যাসার্ধ বলে দিয়েছে, বহির্ব্যাসার্ধ হয়ে যাবে পাই 6.75 তার স্কয়ার ইন্টু 13 মাইনাস পাই 5.25 তার স্কয়ার ইন্টু 13, এত ঘন সেমি হবে, এত ঘন সেমি। ইকুয়াল টু, এবার পাই কমন নিলে এখানে কি হয়ে যাচ্ছে? 6.75 তার স্কয়ার মাইনাস 5.25 তার স্কয়ার ইন্টু 13, এত ঘন সেমি, এইটা হবে। ইকুয়াল টু পায়ের মান 22/7, a প্লাস বি a মাইনাস বি ফর্মুলা যদি ফেলি 6.75 প্লাস 5.25 আর 6.75 মাইনাস 5.25 ইন্টু 13, এত ঘন সেমি। তাহলে এইটা আসছে 22/7 ইন্টু যোগ করলে এটা 5 5 10 হাত থেকে 1, 7 আর 2 9 10 হাত থেকে 1, এটা 12 আসছে, 6 12, আর এইটা আসছে 0 0 1.5 আছে, তাই তো, ইন্টু
13 এত ঘন সেমি। ঠিক আছে, এই জায়গায় রেখে দিচ্ছি। আর এটাকে গলিয়ে যে নতুন চোঙ তৈরি করা হবে তার উচ্চতা, নতুন চোঙের উচ্চতা ইজিক্যাল টু, নতুন চোঙের উচ্চতা ইজিক্যাল টু 13/2, 13/2 সেমি। ধরি নতুন চোঙের ব্যাসার্ধ, এটা সলিড ইজিক্যাল টু r সেমি। তাহলে অতএব নতুন চোঙের, এরপরে লিখবে নতুন চোঙের আয়তন কত, নতুন চোঙের আয়তন ইজিক্যাল টু পাই r স্কয়ার h, পাই এর মান 22/7, r স্কয়ার মানে পাই r স্কয়ার h, 13/2 তার স্কয়ার, পাই r স্কয়ার h ইন্টু 13/2। এইটা তাহলে শর্তানুসারে এইটা সমান হবে, তাই তো? কারণ এইটার সাহায্যে, এই যে সলিড পদার্থটা পাওয়া যাচ্ছে তার সাহায্যে এটা তৈরি করা হচ্ছে। ঠিক আছে, এবার শর্তানুসারে অতএব শর্তানুসারে এইটা 22/7 ইন্টু r স্কয়ার ইন্টু 13/2 ইজিক্যাল টু 22/7 ইন্টু 12 ইন্টু 1.5 ইন্টু 13, এইটা আসছে। তাহলে 22/7 কাটলো, আচ্ছা এই 13 কেটে দিচ্ছি। তাহলে আর এখানে কি পড়ে আছে, r স্কয়ার ইজিক্যাল টু, এখানে 2টা পড়ে আছে, 2টাকে ওদিকে গেলে এই যে 12 ইন্টু 1.5 ইন্টু 2, তাহলে r স্কয়ার ইজিক্যাল টু গুণ করলে 12 × 24, এটা 36 হয়ে যাচ্ছে। অতএব r ইজিক্যাল টু প্লাস মাইনাস 6। এই যে 12 × 24, 24 কে 1.5 দিয়ে গুণ, 24 থেকে 24 আর 0.5 মানে 0.5 দিয়ে 24 কে গুণ করলে 12 হবে, সেই 24 আর 12 যোগ করে দিলে 36 চলে আসছে। এইভাবে ডাইরেক্ট ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা অতএব r ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 6। তাহলে নতুন চোঙের ব্যাসার্ধ 6 সেমি, স্টেটমেন্ট লিখবে নতুন চোঙের ব্যাসার্ধ 6 সেমি, নিরেট চোঙের ব্যাসার্ধ 6 সেমি। আচ্ছা হলো, 14 থেকে 2 এর অঙ্ক কমপ্লিট হলো। দেখো 14 থেকে 3 এর অঙ্কে যাব। 14 থেকে 3 দেখো কি বলেছে। এবার বলেছে গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, গমের একটি স্তূপ শঙ্কু আকারে আছে। আচ্ছা, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য, গমের স্তূপের ভূমির ব্যাস, গমের স্তূপের ভূমির ব্যাস ইজিক্যাল টু 9 মিটার। অতএব গমের স্তূপের ভূমির ব্যাসার্ধ ইজিক্যাল টু 9/2 মিটার। ঠিক আছে, গমের স্তূপের ভূমির ব্যাসার্ধ 9/2 মিটার। আচ্ছা, উচ্চতা কত? এখানে উচ্চতা 3.5 মিটার। অতএব এখানে গমের স্তূপের উচ্চতা ইজিক্যাল টু 3.5 মিটার। গমের স্তূপের উচ্চতা 3.5 মিটার। ঠিক আছে, আর কি বলে দিয়েছে, আর বলা আছে মোট গমের আয়তন। অতএব গমের আয়তন এখান থেকে, তাহলে ব্যাসার্ধ জানি, এই যে গমের চোঙ, এই শঙ্কু এরকম হয় শঙ্কু, তাহলে আয়তন বের করার জন্য এইচ জানা দরকার। এটা এইচ হয়, এটা এইচ, এটা আর, এটা এল। তাহলে এল বলা আছে এখানে। আচ্ছা, উচ্চতা বলা আছে, এলটা জানি না আমরা অতএব গমের স্তূপের তির্যক উচ্চতাকে বের করে নিচ্ছি। তির্যক উচ্চতা ইজিক্যাল টু রুট ওভার অফ, এদের সম্পর্কে একটু সমকোণী ত্রিভুজ গঠন করে, আর এইচ আর এল। হ্যাঁ, একটা শঙ্কুর আর এইচ এল সমকোণী ত্রিভুজ গঠন করে। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হয়ে যায় এলটা, আর এইচ উচ্চতা, আর ব্যাসার্ধ, তাহলে আর ভূমি, তাহলে অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা 9/2 মিটার ইজিক্যাল টু 4.5 লিখতে পারবে। তাহলে এটা হয়ে যাবে 4.5 তার স্কয়ার প্লাস 3.5 তার স্কয়ার, এত মিটার হবে। এটা 4.5 হচ্ছে, এইটা 45, 4 4 16, এটা 20.25 প্লাস 3 3 9, 12.25 এত মিটার। যোগ করলে এটা হয়ে যাচ্ছে 12 32, এটা হয়ে যাচ্ছে, যদি আমরা এই হিসাবে রাখতাম 10, 7 2 হতো। আচ্ছা, এখান থেকে কিন্তু এইভাবেও রাখা যেত, 9/2 ছিল তো, হয়তো ক্যালকুলেশনের সুবিধা হতো সেটা।
এখান থেকে হয়ে যাচ্ছে, এটাকে আমরা 35/2, তাহলে 35/10 মিটার লেখা যাবে, ইজিক্যাল টু 5 দিয়ে কেটে গেলে 7/2 মিটারও লেখা যাবে। তাহলে উচ্চতা, তির্যক উচ্চতা ইজিক্যাল টু রুট ওভার অফ এই যে 9/2 তার স্কোয়ার প্লাস 7/2 তার স্কোয়ার, এত মিটার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি আসছে, এখানে 9 স্কোয়ার 81 হয়ে যাচ্ছে, 81/4 প্লাস 49/4 এত মিটার ইজিক্যাল টু রুট ওভার অফ 4, তাহলে এটা 81 প্লাস 49 হয়ে যাচ্ছে এত মিটার ইজিক্যাল টু রুট ওভার অফ 9 এর 10 শূন্য হাতে 1, 130/4 এত মিটার। আচ্ছা, 130/4 এটা আসছে, তাহলে 2টা বাইরে চলে আসছে, হাফ রুট ওভার অফ 130 এত মিটার হয়ে যাচ্ছে। 130 মানে এটা হয়ে যাবে প্রায় রুট ওভার অফ 130 আসছে, তাই তো? এবার কি চেয়েছে, এখানে আয়তন বের করতে হবে আর তির্যক উচ্চতা বের করতে হবে। আয়তন বের করতে হবে আর তির্যক উচ্চতা বের করতে হবে। এবার কি বলছে, গমের স্তূপের আয়তন নির্ণয় করো। অতএব গমের স্তূপের আয়তন, অতএব এর পরে যে ক্যালকুলেশনটা হবে এখানে লিখছি, অতএব গমের স্তূপের আয়তন, গমের স্তূপের আয়তন ইজিক্যাল টু 1/3 পাই এর মান লিখে দিচ্ছি, পাই আর স্কোয়ার, আর কত আর এইটা আর স্কোয়ার মানে 9/2 স্কোয়ার মানে 9/2 ইন্টু 9/2 দুবার ইন্টু এইচ হচ্ছে 7/2 এত ঘন মিটার। আচ্ছা, 7 7 3 3 যা 9, 2 দিয়ে কাটলে 11, এটা নিচে 2 হয়ে যাচ্ছে। আচ্ছা, 3 11 33 ইন্টু 9 বা 3 9 27 ইন্টু 11 27 11, 3 9 27 ইন্টু 11, এখানে 2 নয় 2 ইন্টু 2 4 হয়ে যাচ্ছে, 4 আছে 4, এটা 27 আবার 27, 7 7 দিয়ে 9 2 297, 297/4 ঘন মিটার। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, এটাকে ভাগ করে দেখলে অ্যান্সার এসে যাবে 4 7 28, 1 17, 4 4 16, 1 দশমিকের জন্য 10, 4 2 8, হ্যাঁ 4 4 16, 1 দশমিকের জন্য এবার ভাগটা যদি এখানে দেখে নিই, 4 দিয়ে 297, 4 7 28, 1 17, 4 4 16, 1 দশমিকের জন্য 0, 4 2 8, 2 20 2 5 2 5, তাহলে গমের স্তূপের আয়তন 74.25 ঘন মিটার, এইটা আসছে। এবার দেখো আর কি চেয়েছে, আর চেয়েছে এখানে গমের স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে। গমের স্তূপ ঢাকার জন্য গম তো কিছু একটা জায়গার উপর কোথাও একটা ঢালা থাকে, হয় মেঝেতে ঢালা থাকে, সেই মেঝের নিচের দিকে তো আর কাগজ দেওয়ার দরকার পড়ে না, যেটা দিয়ে ঢাকবো। তাহলে এই 4 ধারটা মানে পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে গমের স্তূপ ঢাকতে বলেছে যে কি বলা আছে, গমের স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার চাদরের প্রয়োজন। তাহলে গমের স্তূপের পার্শ্বতলের ক্ষেত্রফল গমের স্তূপের পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। পাই মানে 22/7, আর মানে আর কত হবে, আর বলা ছিল 9/2 ইন্টু এল কত হয়ে যাচ্ছে, এল হচ্ছে এইটা 130, রুট ওভার অফ 130 হয়ে যাবে 11 করে 121, 12 করে 144, তাহলে 11 পয়েন্ট সামথিং হয়ে যাচ্ছে, 11 পয়েন্ট একটা মাঝামাঝি আছে প্রায়। তাহলে আমরা এটাকে 11.4/2 মিটার ধরছি, তার মানে 5.7 মিটার হয়ে যাচ্ছে ইন্টু 5.7 এত, এটা আয়তন ঘন মিটার হয়েছিল, এটা বর্গ মিটার। আচ্ছা, কিছু কাটছে, 2টা কাটছে 11 দিয়ে, আর কোনো কিছু কাটছে না। আচ্ছা, এটা ম্যাচ করে গেছে, এটা আমাদের ক্যালকুলেশন সম্পূর্ণ কমপ্লিট, এদিকের ক্যালকুলেশনও কমপ্লিট, এটা আমরা মুছে দিচ্ছি দিকটা পুরোটা।
ঠিক আছে। আচ্ছা, এটা পার্সোনালের ক্ষেত্রফল বের করলে হয়ে যাবে। 7 কোনোভাবে কাটছে না, এখানে আছে 9 11 99, এখানে 99 আর 5.7, তাহলে কত হচ্ছে 7 9, এটা 7 9 63 3 আর থেকে 6, 7 9 63 আর 6 69, 5 9 45 এর 5 আর থেকে 4, 5 9 45 আর 4 49, 3 9 আর 5 14 4 হাতে থেকে 1, 10 আর 6 16 6 হাতে থেকে 1 4 কে 5, এটা হয়ে যাচ্ছে 564.3/7। একটা সংখ্যার আগে দশমিক, তাই একটা সংখ্যার আগে দশমিক হচ্ছে। ঠিক আছে, এরপর কি হয়েছে যদি ভাগ করি, 7 8 56 8, তাই তো এইটাই আসছে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে একটা শূন্য হবে, তারপর দুটো সংখ্যা নামানোর জন্য দশমিক হয়ে যাচ্ছে 43, এইটা হয়ে যাচ্ছে 6 7 42। আচ্ছা, ভাগটা আমরা করে দেখাচ্ছি 7 দিয়ে, এখানে 7 দিয়ে, এখানে একটা দশমিক, 7 8 56, এটা 4 নামছে, দশমিক এটা তো আবার 3ও নামতে হচ্ছে, একসঙ্গে দুটো সংখ্যা নামছে, এখানে শূন্য খাচ্ছে, তারপর দশমিক, তাই তো। এইটা এই 3 নয়, এটা 6 7 42, 1 দশমিকের জন্য 0, 7 1 7, 3 দশমিকের জন্য 0, 4 7 28। ঠিক আছে, তাহলে 80.61 হচ্ছে 61 বর্গমিটার। তাহলে তারপর স্টেটমেন্টটা লিখে দেবে যে 80.61 বর্গমিটার, এটা প্রায় হবে, হ্যাঁ এখানে প্রায় 80.61 বর্গমিটার চাদরের প্রয়োজন। গমের স্তূপ ঢাকতে চাদরের প্রয়োজন হবে, স্টেটমেন্টটা লিখবে গমের স্তূপ ঢাকতে চাদরের প্রয়োজন হবে এত বর্গমিটার। অতএব গমের স্তূপ ঢাকতে প্রায় 80.61 বর্গমিটার চাদরের প্রয়োজন হবে। গমের স্তূপ ঢাকতে প্রায় এত বর্গমিটার চাদরের প্রয়োজন হবে। আচ্ছা, নেক্সট 14 দাগে 3টে প্রবলেম ছিল, 3টে পরিমিতির প্রবলেম, 3টেই কমপ্লিট করলাম। 3টে প্রবলেম দেওয়া থাকে, তার মধ্যে 2টো প্রবলেম সলভ করতে হয়। ঠিক আছে, এবার 15 দাগে যাব। 15 দাগের প্রবলেম আছে যেগুলো রাশিবিজ্ঞান, স্ট্যাটিস্টিক্স। দাগের এক একটা বলছে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ। ক্রমযৌগিক পরিসংখ্যা একটা ছকের মাধ্যমে দিয়ে দিয়েছে, তাই তো, একটা ছকের মাধ্যমে দেওয়া আছে, সেখান থেকে তাদের প্রাপ্ত নম্বরের এই যে দেওয়া আছে শ্রেণী সীমা বলে দেওয়া আছে, 10-এর কম, 20-এর কম, এইরকম। তাহলে আমরা এখান থেকে যে শ্রেণীর সীমা বলে দেওয়া আছে, এখান থেকে শ্রেণীর সীমানা তৈরি করব। শ্রেণীর সীমানা তৈরি করে একবারে ছক, যে পরিসংখ্যা বিভাজন ছকটি হচ্ছে পরিসংখ্যা বিভাজন ছকটি হবে শ্রেণী সীমানা, তাই তো, শ্রেণী সীমানা। তারপরে কি বলেছে ওখানে, ছাত্রী সংখ্যা। ছাত্রী সংখ্যা, তারপর আমাদের মধ্যক নির্ণয় করতেই হবে, এটা ছাত্রী সংখ্যা। মধ্যকটাই হয়ে যাচ্ছে xi। হ্যাঁ, আচ্ছা, ছাত্রী সংখ্যা এটাই পরিসংখ্যা, আর এখানে নির্ণয় করতে হবে আমাদের fi xi। এটা তোমাদের খাতায় স্কেল ইউজ করে করবে। হ্যাঁ, আচ্ছা, এখানে 0 থেকে বলছে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম। তাহলে 0 থেকে 10, 10 থেকে 20, এইভাবে। এটা 0 থেকে 10, তারপর হয়ে যাচ্ছে 10 থেকে 20, ঠিক আছে, তারপর হয়ে যাচ্ছে 20 থেকে 30, তারপর হয়ে যাবে 30 থেকে 40, তারপর হয়ে যাবে 40 থেকে 50, এখানেই শেষ। ঠিক আছে, 40 থেকে 50। তাহলে এখানে
এই যে এইটা কত বলে দিচ্ছে চারটি সংখ্যা, এখানে বলা আছে 5, 9, 17, 29, 45। 5, 9, 17, 29, 5, 9, 17, 29, 45। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে 5, এদের মধ্যক মানে 0 আর 10 এর মধ্যক 5, 10 আর 20 এর মধ্যক 15, 20 আর 30 এর মধ্যক 25, 30 আর 40 এর মধ্যক 35, আর 40 আর 50 এর মধ্যক 45। ঠিক আছে। আচ্ছা, গুণ করলে 5 5 এ 25, 9 15 135, 25 কে 17 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 25 কে 17 দিয়ে গুণ করলে 4 25 এ 100, 8 দিয়ে 200, 16 দিয়ে 400, 425, 35 কে 29 দিয়ে, 35 কে 29 দিয়ে হলে 350, 350, 350, 3 বার 10 দিয়ে গুণের মানটা নেওয়া হলো। হ্যাঁ, এটা 0, 3 5 15 5 হাত থেকে 1, 3 থেকে 4, 4 3 7, 3 থেকে 4, 4 3 7, 7 3 10, এখান থেকে 35 মাইনাস করতে হবে। হাত থেকে 1, 1050 থেকে 35 মাইনাস করলে হয়ে যাচ্ছে 5 10 5 10, 3 থেকে 4, 4 কে 5, 4 কে 5, 900, 1015, তাই তো 1015 হয়ে যাচ্ছে, 1015। আচ্ছা, আর 45 ইন্টু 45, 45 ইন্টু 45 হয়ে যাচ্ছে 2025, তাই তো। সামেশন অফ এফ আই এক্স আই কত? সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু হয়েছে 5, 10, 15, 20, 25 এর 5, হাত থেকে 2, 2 আর 2 4, 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 1 10, 10 আর 2 12, 2 হাত থেকে 1, 1, 4 আর 5, 5 আর 1 6, 2 আর 1 3, 3625। এখানে যেটা রেজাল্ট আসছে 3625 এফ আই এক্স আই। আচ্ছা, আমাদের যেটা এখানে বলেছিল 0 আচ্ছা 10 কম, এই যে পরিসংখ্যাটা আমাদের ঠিকঠাক তো নেওয়া হয়নি, তাই গুণটা আমাদের পুরোপুরি গুণটাই পুরোপুরি ভুল হয়ে গেছে। এখানে কি বলা ছিল এই যে 20 কম বলা ছিল এই মানটা, তার মানে এখানে যে মানটা হবে 9 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 4, এখানে যে মানটা হবে 17 মাইনাস 17 থেকে মাইনাস করতে হবে, 17 মাইনাস 9 হয়ে যাবে, 17 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 8। এখানে 29 মাইনাস 17 ইজ ইকুয়াল টু 29 থেকে 17 বিয়োগ করলে 12 হয়ে যাচ্ছে, 45 মাইনাস 29 ইজ ইকুয়াল টু 16। এই মানগুলো আসবে। এফ আই এক্স আই এটা কত আসছে, এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু 5 5 এ 25, 4 15 60, এটা 200, 35 কে 12, 35 3550, 700, 770। আচ্ছা, 45 কে 16 দিয়ে গুণ করলে 45 ইন্টু 16, 45 কে 2 দিয়ে গুণ করলে 90, আর 9 72, 720 আসছে, তো মনে হচ্ছে 720। 5 30 শূন্য হাত থেকে 3, যাচ্ছে 24 আর 3 27 ইন্টু 45, শূন্য সাথে বাদে 720। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে 5, 7 আর 2 9, 9 আর 6 15, 7 আর 2 9, 9 আর 6 15, 15 আর 2 17 7, 15 আর 2 17 7, হয়ে থাকে 1, 7 আর সাথে 14 আর 15, 15 আর 2 17, 7 আর সাথে 14, 7 আর সাথে 14, 14 আর 2 16, 16 আর 1 17, 1775 আসছে, দেখো ক্যালকুলেশনটা ঠিক আছে। পাঁচ 5 25, 4 15 60, 200, ও এটা 35 ইন্টু 12 আছে, 35 ইন্টু 12, তো এখানে হয়ে যাচ্ছে 35 কে 12 দিয়ে গুণ করে 350 আর 70, 350, 35 আছে 350 আর 70, 420, 420 হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই। এই গুণটা ঠিক আছে, 720 হবে, এই গুণটা 720 ইজ ইকুয়াল টু, এখানে তাহলে মানটা আসছে 5, 2 আর 2 4, 4 আর 6 10 আর 2 12 2, হয়ে থাকে 12 2, হয়ে থাকে 1, 7 হচ্ছে 12, 12 2 14, 1425। সামেশন অফ এফ আই কত, সামেশন অফ এফ আই, এফ আইটা ওখানে দেওয়া ছিল, যেটা ওই যে
সবার শেষে কি ছিল যে এত রকম 45 সামেশন অফ এফআই তার মানে 45 হয়ে যাবে, তাই তো। সামেশন অফ এফআই করলে 45। তাহলে এবার কি চেয়েছে, এবার চা আছে যেটা যে নম্বরের গড় নির্ণয় করো। অতএব নির্ণয় গড় ইজ ইকুয়াল টু, অতএব এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এফআই এক্স আই বাই সামেশন অফ এফআই ইজ ইকুয়াল টু সামেশন অফ এফআই এক্স আই কত 1425 বাই 45 ইজ ইকুয়াল টু 45 দিয়ে 1425 তিন 5 15 5 হাতে 1 3 4 12 রেখে 13 15 হাতে 3 4 12 রেখে 13 5 6 12 7 12 হাতে 1 3 রেখে 4 আচ্ছা 7 75 45 একে 45 এইটা 30 হয়ে যাচ্ছে, দশমিকের জন্য 0 0 হলে 45 করে 90 31 হয়ে গেছে। তারপরে কত খাচ্ছে, এটা 6 খাওয়ালে 5 6 30 0 হাতে 3 তাহলে 3 4 6 24 3 27 270। আচ্ছা 30 খাচ্ছে, ও এইভাবে হয়েই যাবে 0.6666 হলে। এবার এটা 6 এরকম হয়ে যাচ্ছে, তাহলে দু ঘর পর্যন্ত যদি নেই এরপরটা 5 এর বেশি আছে, তাহলে এটা 5 এর বেশি থাকলে এক যোগ হয়ে যাবে 38.67 31.67 প্রায়। তাহলে ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় অতএব ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় প্রায় 31.67, প্রায় 31.67 বা 31.67 দিয়ে ব্র্যাকেটে প্রায় লিখলে হবে। নেক্সট দেখো এটা 15 দাগের এক একটা হলো, 15 দাগের 2 একটা মধ্যমা। যদি প্রদত্ত তথ্যের মধ্যমা 28.5, পরিসংখ্যার সমষ্টি 60, তাই তো। তথ্যের মধ্যমা দেওয়া আছে, পরিসংখ্যার সমষ্টি দেওয়া আছে, তাহলে শ্রেণী অন্তর বলা আছে, পরিসংখ্যা বলা আছে, শ্রেণী অন্তর পরিসংখ্যা বলা আছে। আচ্ছা তাহলে যেহেতু মধ্যমা নির্ণয় করার কন্ডিশন আমরা অ্যাপ্লাই করছি, শ্রেণী অন্তর পরিসংখ্যা আচ্ছা এবার ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা। শ্রেণী অন্তর হচ্ছে 0 থেকে 10, 10 থেকে 20, 50 থেকে 60 পর্যন্ত। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, কত পর্যন্ত আছে 50 থেকে 60। আচ্ছা এখানে বলা আছে 5x 20 15 y 5x 20 15 y 5, তাই তো। 5x 20 15 y 5 এইটা আছে, তাহলে এইটা হয়ে যাবে 5, এখানে হয়ে যাবে 5 প্লাস এক্স, 5 প্লাস এক্স প্লাস 20 মানে 25 প্লাস এক্স। আচ্ছা তার মানে এর সঙ্গে আরো 15 যোগ হলে 40 প্লাস এক্স, এটা হয়ে যাচ্ছে 40 প্লাস এক্স প্লাস ওয়াই, এটা হয়ে যাচ্ছে 45 প্লাস এক্স প্লাস ওয়াই, এইটা হয়ে যাচ্ছে, তাই তো ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা। আচ্ছা কি বলা আছে, তথ্যের মধ্যমা 28.5, তথ্যের মধ্যমা 28.5, আর কি বলা আছে পরিসংখ্যার সমষ্টি 60,
পরিসংখ্যার সমষ্টি 60, তাই তো? পরিসংখ্যার সমষ্টি 60। তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাচ্ছে পরিসংখ্যার সমষ্টি যেহেতু 60 বলেছে, অতএব 45 প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 60 হয়ে যাচ্ছে একটা, বা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 60 মাইনাস 45, অতএব এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 15। এটা একটা সমীকরণ হচ্ছে। এবার বলেছে তথ্যের মধ্যমা 28.5। 28.5 পড়ছে 20 থেকে 30-এর মধ্যে, তাহলে মধ্যমা শ্রেণী কোনটা? অতএব মধ্যমা শ্রেণী, এই যে 28.5 পড়ছে, এই মানটা হচ্ছে 20 থেকে 30-এর মধ্যে। 20 থেকে 30-এর মধ্যে যেহেতু, তাহলে মধ্যমা শ্রেণী 20 থেকে 30টা হবে। মধ্যমা শ্রেণী 20 থেকে 30 এইটা। তাহলে এল ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 20, ঠিক আছে? আর এখানে এইচ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা স্টেপ লেন্থ 10 করে আছে, 10। ফ্রিকোয়েন্সি কত? মধ্যমা শ্রেণীর ফ্রিকোয়েন্সি, এটা মধ্যমা শ্রেণী, তার পরিসংখ্যা হচ্ছে 20, এফ হচ্ছে 20, আর এই মানটা আসছে। এবার মধ্যমা নির্ণয়ের যে ফর্মুলা, সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। মধ্যমা নির্ণয়ের যে ফর্মুলা, সেই ফর্মুলা, মধ্যমা নির্ণয় করার ফর্মুলা, তাহলে n/2 মাইনাস সিএফ। তাহলে সিএফ কোনটা হবে? n/2 মাইনাস সিএফ। তাহলে নির্ণয় মধ্যমা, অতএব আমাদের মধ্যমা কত বলা আছে? 28.5। তাহলে এক্স প্লাস ওয়াই পেয়েছি, তাহলে 28.5 ইজ ইকুয়াল টু, অতএব মধ্যমাটাকে বের করি, মধ্যমা ইজ ইকুয়াল টু এল, মানে 20, না এল হচ্ছে 20, হ্যাঁ 20 প্লাস n/2। n এর মান কত? n এর মান হয়ে যাচ্ছে, n এর মান বলা আছে 60, তাই তো? 60/2, n/2 মাইনাস সিএফ। সিএফ কত? n/2 মাইনাস সিএফ 5 প্লাস এক্স, মাইনাস 5 প্লাস এক্স বাই এফ। এফ হয়ে যাচ্ছে 20 ইন্টু এইচ হয়ে যাচ্ছে 10। এইটা কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে 20 প্লাস এখানে 2, এটা 30 মাইনাস 5 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 20 প্লাস 25 মাইনাস এক্স বাই 2, এইটা আসছে, ঠিক আছে? তাহলে শর্তানুসারে আমরা কি পেয়ে যাচ্ছি? অতএব শর্তানুসারে, এবার আমরা ছকটা একটু মুছছি এখানটা। অতএব শর্তানুসারে এক্স প্লাস ওয়াই এর মান জানি, এখান থেকে এটা থেকে এক্স এর মান পাবো, এটা মধ্যমা। অতএব শর্তানুসারে 20 প্লাস 25 মাইনাস এক্স বাই 2 ইজ ইকুয়াল টু 28.5, বা 2 লসাগু, 20 দুগুণে 40 প্লাস 25 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 28.5কে 2 দিয়ে গুণ করলে 28 গুণে 56 রেখে 57 হয়ে যাবে, 2 দিয়ে গুণ করলে 57 হয়ে যাচ্ছে, বা এটা হয়ে যাচ্ছে, আচ্ছা 2টা রাখার দরকার নেই, বা এখানটা 28.5 হবে, এটা এখন 28.5ই থাক, 28.5। তাহলে 60 65 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 57, বা মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 57 মাইনাস 65, বা মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 8, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? অতএব এক্স ইজ ইকুয়াল টু 8। আমরা জানি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 15, তাহলে এক্স এর মান 8 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 15, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 15 মাইনাস 8, ওয়াই ইজ ইকুয়াল টু 7, অতএব এক্স ইজ ইকুয়াল টু 8, ওয়াই ইজ ইকুয়াল টু 7, এইটা আসছে। এক্স ইজ ইকুয়াল টু 8 আসছে, ওয়াই ইজ ইকুয়াল টু 7 আসছে, ঠিক আছে? এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে বলেছো, দুটো মান নির্ণয় হয়ে গেছে। নেক্সট দেখো, এর পরেরটা দিয়েছে যে সংখ্যাগুলো মান নির্ণয় করতে। সংখ্যাগুলো মানও সহজে হয়ে যাবে। ওজাইব দেয়া থাকলে ওজাইবগুলো একটু ক্যালকুলেশনের আছে। এই ক্যালকুলেশনটা দেখে নাও, প্রসেসটা। শুরু করব 15 থেকে 3।
এটা বলে দিয়েছে যে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মান নির্ণয় করে একটা ছক দিয়ে দিয়েছে 20 থেকে 30, সেটা আছে 38টা, তাই তো? 20 থেকে 30, 30, 30 থেকে 40, 38 এরকম দেওয়া আছে। তাহলে পরিসংখ্যা বিভাজনের ছকটি হচ্ছে 3টা পরিসংখ্যা বিভাজন ছক বলে কি দেয়া আছে, এটা দেয়া আছে শ্রেণী আর পরিসংখ্যা দেয়া আছে, শ্রেণী পরিসংখ্যা, তাই তো? তাহলে এই শ্রেণী পরিসংখ্যা থেকে পরিসংখ্যা বিভাজন সংখ্যাগুলো মান নির্ণয়, তাই তো? তাহলে শ্রেণী পরিসংখ্যা শ্রেণী আছে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, ঠিক আছে, 60 থেকে 70, 60 থেকে 70। আচ্ছা, পরিসংখ্যা কি কি আছে? 30, 38, 70, 42, 20। 30, 38, 70, 42, 20, তাই তো? তাহলে সংখ্যাগুলো মান নির্ণয় করার জন্য এখানে এবার ক্রমযৌগিক পরিসংখ্যা, এখানে সংখ্যাগুলো মান নির্ণয়ের জন্য ক্রমযৌগিক পরিসংখ্যা সংখ্যাগুলোর শ্রেণী দরকার প্রথমত। তাহলে সর্বাধিক পরিসংখ্যা কোনটা আছে? সর্বাধিক 70 আছে, অতএব সংখ্যাগুলোর শ্রেণী কোনটা? এই যে 70-এরটা, 40 থেকে 50, 40 থেকে 50। তাহলে এল এর মান কত? এল এর মান হয়ে যাচ্ছে 40। সংখ্যাগুলোর শ্রেণী যেহেতু 40 থেকে 50, সেই 40 থেকে 50 এর মধ্যেই সংখ্যাগুলোর মানটা বেরোবে। সংখ্যাগুলোর মান যেটা, সেটা 40 থেকে 50 এর মধ্যেই হবে। আচ্ছা, এখানে এইটা আসছে, তাহলে এই সংখ্যা 40 থেকে 50, তাহলে F1 কত হয়ে যাচ্ছে? 70। আচ্ছা, F0 তার আগেরটা মানে 38, আর F2, F0 38 আর F2 হচ্ছে 42, তাই তো? F2 42। আর কি দরকার? H দরকার। H হয়ে যাচ্ছে 10, 20 থেকে 30, এভাবে 10 হয়ে যাচ্ছে। আর কি দরকার? এগুলোই। অতএব সংখ্যাগুলো মান, is equal to L প্লাস মানে 40 প্লাস F1 মাইনাস F0। F1 মাইনাস F0 মানে 70 মাইনাস 38 বাই 2 ইন্টু F1, 2 ইন্টু 70 মাইনাস 2 ইন্টু F1 মাইনাস F0 মানে 38 মাইনাস 42 ইন্টু H। H হচ্ছে 10, is equal to 40 প্লাস, এটা 38 আর 2 40, 40 আর 32 হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে 140 মাইনাস 40, 40, 80 ইন্টু 10 is equal to 40 প্লাস এটা 32 বাই 60 ইন্টু 10। এটা কেটে গেল, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 16 is equal to 40 প্লাস 16 বাই 3 is equal to 40 প্লাস 16 বাই 3 মানে 3 দিয়ে 16কে ভাগ করলে 3 5 15, দশমিকের জন্য এটা 1 0, 3 3 9, আচ্ছা 5.33 হচ্ছে, এটা প্রায় 5.33 is equal to 45.33 আসছে, প্রায় 45.33। তাহলে নির্ণয় সংখ্যাগুলোর মান 45.33। অতএব নির্ণয় সংখ্যাগুলো মান 45
45.33 প্রায়, ঠিক আছে, এটাই আসছে দেখেন। নির্ণয় সংখ্যাগুলোর মান 45.33। এখানে রাষ্ট্রবিজ্ঞানের 3টে অঙ্ক ছিল, 3টে অঙ্কই কমপ্লিট হলো, ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞানের 3টে অঙ্ক ছিল, 3টে অঙ্কই কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা পরের মডেল কোশ্চেন পেপার 8 স্টার্ট করবো। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।